যখন কোনো একটা জনগোষ্ঠী একটা দেশের ভেতর থেকে তারা একটা স্বতন্ত্র পরিচয়ে পার্সু করতে চায় এবং ওইভাবে যদি তারা তাদের আইন কানুন বা অন্যান্য সমাজ ব্যবস্থাগুলোকে তারা রিফ্রেম করতে চায়, তখন অবশ্যই এখানে একটা নিরাপত্তার বিষয়টা চলে আসে কীরকম, যেমন আমি প্রথম কথা হচ্ছে যে আপনি যখন এই একটা সার্টেন কনসেপ্টকে, আমি এর আগেও বলেছি, আপনি আদিবাসী কনসেপ্টটাকে আপনি যদি প্রমোট করতে চান, প্রথমেই যে একটা সংঘাত বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে সেটা হচ্ছে আদিবাসী আসলে কে বা কারা। তার মানে আপনি শুরুতেই কিন্তু একটা সোসাইটির মধ্যে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করলেন। বাঙালিরা বলবে আমরাই তো অবশ্যই আদিবাসী, 2500-3000 বছর ধরে আমরা এখানে আছি। কেউ কেউ বলবে আমরা আদিবাসী। এতে করে একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়। এটা একটা বড় কনসার্ন। আর এই যখন একটা জনগোষ্ঠী তার স্বতন্ত্র পরিচয় খোঁজার চেষ্টা করে, যেখানে আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি কি এটা একটা বিশ্বায়নের যুগ, এখানে কিন্তু সব জায়গাতে ডেমোগ্রাফিক ফিউশন হচ্ছে, মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আজকে যেই ব্যক্তি বা নেতৃবর্গ উপজাতীয়দের ভেতর থেকে যারা ইস্যুটাকে সামনে নিয়ে আসছেন, যারা বলছেন যে তাদের একটা স্বতন্ত্র কালচার আছে যেটাকে তারা মেনটেন বা রিটেইন করতে চান, তারা কি করছেন? তারা তো চট্টগ্রামে থাকেন না, পার্বত্য চট্টগ্রামে থাকেন না, ঢাকাতেও থাকেন না, ওনারা কিন্তু থাকেন পশ্চিমা দেশগুলোতে। ওনারা কিন্তু অলরেডি একটা কালচারাল ট্রান্সফরমেশন ওনাদের ব্যক্তি লাইফে বা ওনাদের পারিবারিক লাইফে হয়ে গেছে। কিন্তু ওনারা কথা বলছেন সো কল আদিবাসীর কথা বলছেন, ওনাদের কালচারাল এবং অন্যান্য স্বাতন্ত্র্যের কথা বলছেন, যেখানে ওনারা নিজেরাই কিন্তু এই স্বাতন্ত্র্যটাকে অলরেডি গিভ আপ করে দিয়েছেন, সারেন্ডার করে দিয়েছেন। কাজেই ওনারা যখন এই কথাগুলো বলে তখন একটা জিনিস পরিষ্কার যে ওনারা এখানে একটা অ্যানার্কি সৃষ্টি করতে চান। অ্যানার্কিটা কি? যখন একটা অঞ্চলের ভিতর আপনি কাউকে, মানে যেটাকে উই দে ডিকোটমি যেটাকে বলে, মানে আমরা আর তারা, যখন একটা আইডেন্টিটি ক্রাইসিস আপনি তৈরি করেন, তখন যে জনগোষ্ঠী একটা নতুন আইডেন্টিটি দাবি করছে, সে বেসিক্যালি বলতে চাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ ইউসুফ, আমি এই বিতর্কটা একটু সহজভাবে নিজের বোঝার জন্য বলতে যাচ্ছি। ধরুন আপনারা বলছেন যে যারা এখন এদের অধিকার নিয়ে কথা বলছেন তারা তো নিজেরাই সেই জীবনে থাকেন না, তারা আসলে তার কতটুকু দুঃখ কষ্ট বোঝেন সেটা নিয়েও একটা সংশয় রয়ে গেছে, ব্যক্তি জীবনেও উন্নতি ঘটে গেছে। কারা বলছেন তার চাইতে কি বলছেন সেটা বেশি ম্যাটার করার কথা না। ধরুন আমি তো আমার ছাত্র জীবন অনেক আগে ফেলে এসেছি, তাই বলে কি আমি আমার মানে এখন যারা শিক্ষার্থী বা ছাত্র আছেন তাদের অভাব অনটন, বৈষম্য, নিপীড়ন, বিভিন্ন অভিযোগ, সেগুলো কি বলতে পারবো না? বললে কি মানে একই ব্যাখ্যাতে কি আমাকেও ফেলবেন? আপনি অবশ্যই বলতে পারেন, যদি কেউ কোনো ব্যাপারে বঞ্চিত হয় একটা দেশের মধ্যে, রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব তার বঞ্চনার জায়গাগুলোকে অ্যাড্রেস করা। কিন্তু বঞ্চনার যে কথাগুলো তৈরি বলা হচ্ছে, এগুলো কি রিয়েল নাকি এগুলো কি পারসিভড, এগুলো কি ইম্যাজিনড নাকি দিস আর রিয়েল? এখন ধরলাম রিয়েল, কারণ আমি এটাকে অস্বীকার করব না। প্রত্যন্ত অঞ্চলগুলোতে ডেফিনেটলি দেশের অন্যান্য অঞ্চলের মতো একইভাবে উন্নয়ন হয় না। এখন আমরা উন্নয়নের কথা ভাববো, যাতে করে তাদের ভিতরে যে যদি কোনো বৈষম্য বা বঞ্চনা থেকে থাকে সেটাকে যাতে অ্যাড্রেস করা যায়, সেটা তো অবশ্যই টেকসই উন্নয়ন হতে হবে। আমি থোক টাকা নিয়ে তাদেরকে দিয়ে দিলে তো লাভ হবে না। আমাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা সাস্টেইনেবল হয়। সেটার জন্য কী প্রয়োজন? তাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন, তাদেরকে মেইন স্ট্রিমের সঙ্গে কানেক্ট করা প্রয়োজন, তাদেরকে মেইন স্ট্রিম ডেভেলপমেন্টের সঙ্গে ইন্টিগ্রেট করা প্রয়োজন। সেটার জন্য আমরা কী করেছি আপনি খেয়াল করে দেখুন। আমরা কিন্তু একসময় তাদের আঞ্চলিক রাজনীতি ছিল, তাদের আঞ্চলিক রাজনীতিটাকে আমরা করলাম যে ওকে আমরা এটাকে প্রমোট করে মেইন স্ট্রিম পলিটিক্সে তাদেরকে ইন্টিগ্রেট করি না কেন, যাতে করে জাতীয় পর্যায়ে তাদের একটা ভয়েস থাকে, তাদের প্রতিনিধিত্ব থাকে। ফলে আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোতে কিন্তু উপজাতীয়দের প্রতিনিধিত্ব আছে। শুধু আছে বলবো না, আপনি যদি সেই 1991 সাল থেকে আজ পর্যন্ত বিগত 35 বছরের ইতিহাস আপনি ঘেঁটে দেখেন, এ পুরো বাঙালি সম্প্রদায় যারা ওই অঞ্চলের 50%-এরও অধিক মানুষ, তাদের ভেতর থেকে এ যাবৎকালে 2001 সালে শুধুমাত্র একজন বাঙালি খাগড়াছড়ি আসন থেকে মনোনীত এবং নির্বাচিত হয়ে সংসদে বসেছেন। বাকি 3টি পার্বত্য জেলার প্রতিটি আপনার সাংসদ এই বিগত 35 বছর ধরে কিন্তু উপজাতীয়দের মধ্যে থেকেই হচ্ছে। তাহলে এরপরে রাষ্ট্র তাদেরকে কতটুকু
সহযোগিতা করতে পারে, রাষ্ট্র কতটুকু সহযোগিতা করতে পারে সেই বিষয়ে আমি আপনার কাছে আবারও শুনবো। যেহেতু মেহেদী হাসান পলাশ ভাই চলে যাবেন, আমি আসলে লোভ ছাড়তে পারছি না আরেকটু তার কাছ থেকে শোনার। সেটা হলো যে কেবলমাত্র পার্বত্য অঞ্চল বা পাহাড়েই তো আসলে উপজাতি বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন না, সমতলেও অনেকে আছেন। এবং যেই বৈষম্য বা নিপীড়নের কথা বলা হয় সেটা যদি সামগ্রিকভাবে দেখি, মৌলিক 5টা অধিকারের প্রশ্নেও যদি বলি, পরিসংখ্যানগতভাবে হয়তো আপনি সময় দিলে আমি দেখাতে পারবো তারা পিছিয়ে আছেন। পার্বত্য চট্টগ্রামের বা পার্বত্য অঞ্চলগুলোতে তাদের যে সকল সমস্যার কথাগুলো বললেন, কিন্তু সমতলে যারা বসবাস করছেন তারাও কি সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের সমস্যা ফেস করছেন, নাকি এখানে আমরা ব্যর্থ হচ্ছি কোথাও না কোথাও? এটাও একটা খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা যখন এই আলোচনার মধ্যে যাই তখন বেশিরভাগ ক্ষেত্রেই চিটাগাং হিল ট্র্যাক্সের মধ্যে ঢুকে পড়ি, এই যে ফোকাসটা চলে যায়। কিন্তু আসলে কিন্তু বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী সমতলে বসবাস করেন, মাত্র 13টা পাহাড়ে, আর যদি 51টা বলি রেস্ট অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার মানে হলো না অল ওভার দ্য কান্ট্রি। তো সেই জায়গা থেকে তাদের বিষয়টা কিন্তু ওইভাবে অ্যাড্রেস করা হয় না। এবং আপনি দেখেন এই যে মন্ত্রণালয় একটা করা হয়েছে, নাম হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এই দেশের অনেকেই বলেছে এই মন্ত্রণালয়টাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় না করে যদি এটাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী মন্ত্রণালয় করা হতো, তাহলে সমতলের সবাইকে, অর্থাৎ পাহাড় এবং সমতলের সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীকে কিন্তু কভার করা যেতে পারতো। কিন্তু আপনি এই দাবিটা দিয়ে বসেন, তখন এই যে এখন যারা দাবি করছে এরাই কিন্তু সবার আগে বিরোধিতা করবে, এরাই সবার আগে এটা কিন্তু মেনে নেবেন না তারা। তো কাজেই আপনি যে এই পিছিয়ে থাকার বিষয়টা, তারা যে পিছিয়ে আছে সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই, বাট সবাই পিছিয়ে নাই, কেউ কেউ আমাদের থেকেও এগিয়ে আছে। তাদের বিষয়টা, যারা এগিয়ে আছে তাদের বিষয়টাকে একভাবে দেখতে হবে, এবং যারা পিছিয়ে আছে তাদের বিষয়টাকে একভাবে দেখতে হবে। যারা পিছিয়ে আছে বাংলাদেশ কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, এবং আমরা বাঙালি জাতি, তো যেহেতু বাংলাদেশের অলমোস্ট 98% বাঙালি, আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমরা তো এই কালচারেই বড় হই। আমাদের সমাজে দেখবেন যে পরিবারগুলোতে ছোট ভাই যে সবাই বলে যে না ও ছোট ভাই, ওকে একটু বেশি দাও, বাবা মা বলে, অন্যরাও বলে, পাড়া প্রতিবেশী বলে, আমরা তো এই সংস্কৃতির মধ্যে দিয়ে বেড়ে উঠি। তো বা পরিবারে কোনো একটা দুর্বল ছেলে, হয়তো অনেকেই চাকরি বাকরি করে, একটা ভাই দুর্বল, বলে যে তোমরা সবাই মিলে তাকে হেল্প করো যাতে এগিয়ে আসে। এটা তো আমাদের মানে 1000 বছরের লালিত সংস্কৃতি, আমাদের এতে কোথাও সমস্যা নাই। প্রশ্নটা হলো যে ওই জায়গাটাতে যে পিছিয়ে আছে, আমি কথা বলছি তার কাছে আমরা যেটা দিতে চাই তার কাছে পৌঁছানোটা, এটা নিশ্চিত করতে হবে। এবং যদি ওইটা নিশ্চিত করতে পারি, তাহলে এই পিছিয়ে থাকা লোকগুলো সত্যি একদিন এগিয়ে আসবে এবং আমার সমানে সে দাঁড়াতে পারবে। আর এখন যেই প্রক্রিয়ায় হচ্ছে, এই প্রক্রিয়ায় আরো শত শত বছরও যদি চলতে থাকে, আমরা কোনোদিন শুধু আরো বঞ্চনা বাড়বে। আমি আরেকটা কথা বলি, দেখেন এই যে মানে কুকিচিন নামে একটা জনগোষ্ঠী আছে পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে একটা, এই 6 জাতি জনগোষ্ঠী। এই কুকিচিনরা সম্প্রতি তাদের বৈষম্যের কথা দাবি তুলে তারা একটা সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছে। আমি কুকিচিনের অনেক কমান্ডার, মানে কেএনএফ এর অনেক কমান্ডারদের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমি তাদের বলেছি যে আপনারা যে বৈষম্যের শিকার এবং আপনারা যে বৈষম্য বিষয়ে যে দাবিগুলো তুলেছেন, এর অধিকাংশের সাথে আমি একমত। এবং আমি আপনাদের সাথে এই দাবি নিয়ে ঢাকায় আন্দোলন করতে চাই, আমি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করতে চাই, আমি এখানে মিছিল করেন, বান্দরবনে করেন, আমি আপনাদের সাথে গিয়ে দাঁড়াবো। কিন্তু আপনি অস্ত্র হাতে, সেটা প্রক্রিয়া আছে, আপনি যদি অস্ত্র হাতে নিয়ে সেই দাবিটা আদায় করতে চান, আমি তো একজন যেতে পারি না, রাষ্ট্রের কেউ যেতে পারে না, আপনিও যেতে পারবেন না, যার হাতে অস্ত্র আছে। তো এরাই যে পুরো প্রক্রিয়াটা যে করছে, একদিকে তারা ঢাকায় এসে বলছে আমি আদিবাসীটা চাই, আবার ওই একই জনগোষ্ঠীর একটা অংশ কিন্তু আবার এই দাবির জন্য পার্বত্য চট্টগ্রামে তারা সশস্ত্র। কিন্তু যারা ঢাকাতে আন্দোলন করছে, আমার চোখে পড়েনি যে কেউ সশস্ত্র যে সকল গোষ্ঠীগুলো তৎপরতা চালাচ্ছে তাদেরকে যে অ্যাকনোলেজ করছে, এমনটা অন্তত আমি দেখিনি। আসলে তাদের যে সশস্ত্র গোষ্ঠী আছে সেটা তো স্বীকারই করে না, কিন্তু পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী আসছে না। হ্যাঁ আছে, এটাই তো আমি আপনাকে বলছি, এটাই বুঝতে হবে। তারা বলছে যে সশস্ত্র গোষ্ঠী, আমাদের কারো সশস্ত্র গোষ্ঠী নাই, অথচ প্রতিদিন পাহাড়ে এরা লড়াই করছে এবং পাহাড়ের বা পার্বত্য অঞ্চলগুলো আরো অসংখ্য এবং হয়ে আমি উঠছে। সিকিউরিটির যে আপনি একটা প্রশ্ন করেছেন, আমি সেটুকু একটু বলি যে এই যে যেহেতু সশস্ত্র লড়াইটা সেখানে আছে, হ্যাঁ, এই লড়াইটা যেহেতু আছে, তাহলে এখন এই যে আদিবাসী স্বীকৃতির যে দাবির বিষয়টা আছে, সেখানে বলা হচ্ছে যে আদিবাসী স্বীকৃতি দিলে তাদের ওই অঞ্চলে তাদের যে সামরিক কার্যক্রম, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে সামরিক কার্যক্রম, তাদের স্বেচ্ছায় অনুমতি
ব্যতীত করতে পারবো না। তাহলে যারা অস্ত্র ধরেছে তারা কি বলবে যে আমার এখানে আর্মি থাকুক? তারা চাইবে না। তাহলে কি তাদের আপনি সরিয়ে আনতে পারবেন না? শুধু তো তারা না, পার্বত্য চট্টগ্রাম একটা ট্রাই জংশনের একটা এলাকা, এখানে বর্ডার সীমান্ত সন্ত্রাস রয়ে গেছে। সেখানে মানে ভারতের 7 সিস্টার্সে রয়েছে, সশস্ত্র রয়েছে, মিয়ানমারে রয়েছে, তারা কিন্তু এই করে মানে বর্ডার ক্রস করে। আপনি কি শুধু তাদের জন্য তো না, আমারও এখানে সেনাবাহিনী রয়েছে, শুধু ওদের সন্ত্রাসী যারা আছে তাদের জন্য না, আমার এখানে রয়েছে যে যাতে 7 সিস্টার্সের সন্ত্রাসীরাও আসতে না পারে,